রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা রাজ্য হচ্ছেটা কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি হয়তো দেখে কোথাও কি আপনাদের একটা ভ্রান্তি হতে পারে যে শহর কলকাতার এই জায়গা কোথায়। এটা হচ্ছে পাটুলি। এই পাটুলিতে আমি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই পাটুলির এত সৌন্দর্যের মধ্যে আজ আমি কেন দাঁড়ানো সেই প্রশ্নটাও রিভিল করব সময় যত এগোবে ততই। কিন্তু তার আগে একটু ছবিটা আমি একটু দেখাই। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে রবি শর্মা আমার সঙ্গে রয়েছে। রবি, একটু ছবিটা দেখাও। এটা হচ্ছে শহর কলকাতার ছবি। বিভিন্ন সময় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসবার পর বারংবার বলেছেন এই শহর কলকাতাকে তিনি লন্ডন বানাবেন, এবং সেই লন্ডন বানাতে গিয়ে যে সৌন্দর্যের ওপর জোর দেওয়া হয়েছে, যে বিউটিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে, সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি। কি নেই এখানে, মা দুর্গাকে পালকি করে নিয়ে যাচ্ছেন বেয়ারারা, সেই ছবি দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার ঠিক পাশেই রয়েছেন বিশ্ববঙ্গ অর্থাৎ বিশ্ব বাংলা, তার একটা বড় গ্লোব, এবং তার থেকে একটু দূরে যদি আমরা দেখি রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। কিন্তু সব থেকে বড় কথা, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যদি 10 মিনিটের দূরত্বে আমরা যাই, সেখানে কার্যত বহুতল ভেঙে পড়ছে হুড়মুড়িয়ে। কার দোষ কার দোষ নয়, এবং কিভাবে এই জলাজমি ভরাট করে সেখানে তৈরি হচ্ছে একটার পর একটা বহুতল, যেই বহুতলগুলো কার্যত গগনচুম্বী হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিত একেবারে নড়বড়ে। যেমন এই মুহূর্তে ভিত নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের শাসক দলের, যেভাবে দুর্নীতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠেছে, যেভাবে কাটমানির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে, সমস্ত অভিযোগকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কতটা বেকায়দায় তারা রয়েছেন তা একেবারে স্পষ্ট হচ্ছে একটার পর একটা ছবি যখন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গত বছর যে ঘটনা ঘটেছিল মার্চে, যেভাবে 13টা প্রাণ চলে গিয়েছিল গার্ডেন রিচের বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেই গার্ডেন রিচের ছবিটাও কিন্তু আজ একই রকমই রয়েছে। একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি কার্যত মাঝের যে দূরত্ব থাকে সেই দূরত্ব তো দূরের কথা, একেবারে মাথার দিকটা সম্পূর্ণভাবে হেলে গিয়েছে। আর এই বাঘা যতীনের ছবিটাও কার্যত স্পষ্ট করছে কতটা মরণফাঁদ, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আবাসনের বাসিন্দারা তারা রয়েছেন। প্রথমে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসবো কার দোষ কার ভুল সবটা নিয়ে বিশ্লেষণ করতে। প্রথমে প্রতিবেদন। হেলে পড়ল আস্ত একটা বহুতল। মাত্র 10 বছরের বহুতল তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। সেই ছবি দেখে আতঙ্কিত আম জনতা, মাথার ছাদ হারিয়ে অসহায় ফ্ল্যাটের বাসিন্দারা। পুরোটাই সঞ্চয়, আমাদের কোনো লোন নেই, কিছু নেই, পুরোটাই সঞ্চয় দিয়ে ক্যাশ। আমার বাবাও নেই। বাড়ি ভাঙছে কি করা যাবে, কিন্তু মানুষ তো আমার সেবা আছে। আমি ছুটে এসে দেখছি বাড়ি ভেঙে গেছে, আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, ব্যাস এইটুকু। আর আবার প্রমোটারকে ফোন করছি, প্রমোটার ফোন সুইচ অফ, প্রমোটার কোনো সামনে নেই। কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা তো নিশ্চয়ই করেছে? না, কিচ্ছু ব্যবস্থা করেন, কিচ্ছু ব্যবস্থা করেন। এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত, এতজন বাইরে বেরিয়ে এসেছেন, না কেউ কিছু এখনো পর্যন্ত কেউ কর্পোরেশনের কোনো দাদা এসে কিছু বলেনি। আমরাই পাড়ার লোক, যার যার ফ্ল্যাটে জায়গা আছে তাদেরকে সবাইকে সেন্টার দিয়েছি। কাউন্সিলর তো নিশ্চয়ই এসেছিলেন, নিয়ে কথা বলা এসেছিল, এসে দেখে কথা বলে চলে গেছে। জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, অভিযোগ ক্ষতিগ্রস্ত বহুতলের আবাসিকদের। কিছুই জানতো না প্রশাসন। গা বাঁচাতে 34 বছরের বাম সরকারকে বিঁধছে শাসক। এই যে তৃণমূলের জামানায় খালি বেআইনি বাড়ি হয়েছে, এর আগে বেআইনি বাড়ি হয়নি। পরপর যাও বিজয়গড় হল, নিরঞ্জন সদন, কোনো স্যাংশন ছাড়া বাড়ি হয়েছে। উদ্বোধন করেছিলেন জ্যোতিবাবু। নম্বর এই যে ধরো এই পাশের বাড়িটা, এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি? বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। ঘটনার পর থেকে এখনো বেপাত্তা প্রমোটার সুভাষ রায়, খোলেনি তার বেডিং এর দোকানও। এস রয় বলে লেখা রয়েছে, এবং তার বাড়িতে এসে সুভাষ রায়ের তো পাত্তা পাওয়াই গেল না, এমনকি তার পরিবারের কাউকে এখানে দেখতে পাওয়া গেল না। বাড়িতে সম্ভবত কেউ নেই, এবং বাইরে যে রয়েছে সেটাও তালা মারা। ঘটনায় মামলা রুজু হয়েছে প্রমোটার ও 8 ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। প্রশাসন সাফাই দিচ্ছে, কিন্তু চোখের সামনে বেআইনি নির্মাণ হচ্ছে জেনেও কেন চুপ তারা? উত্তর চায় বাংলার মানুষ। রিপাবলিক বাংলা।
যারা বাইরে থেকে আসছেন তারা হয়তো দেখে ভাবছেন যে এই শহর কলকাতা কি অপূর্ব, কি সুন্দর দেখতে, কিন্তু এই শহর কলকাতাতেই যেভাবে হুড়মুড়িয়ে বহুতলগুলো ভাঙছে তার দায় কার? তার দায় কাঁধে নেবার মতন ক্ষমতা আদৌ তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দলে রয়েছে তো? এই নিয়ে আজ আমরা প্রশ্ন করবো যারা অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে। প্রথমে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আপনাকে স্বাগত জানাই। রিতেশ বসাক, সিপিআই সমর্থক, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এবং মানুষ সেন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী। মানুষবাবু, আপনাকেও স্বাগত জানাই। কিন্তু সবার প্রথম আমি দেবুদা আপনাকে দিয়ে শুরু করি। একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না সবটাই ওই মেকআপ করা একটা জায়গা, মানে সবটাই আইওয়াশের মতন একটা জায়গা। কিন্তু এখান থেকেই তো 10 মিনিটের দূরত্ব বাঘা যতীন, সেখানে বাড়িঘর ভেঙে পড়ছে, মানে কার্পেটের তলায় ফুটো রয়েছে, অত সেই ফুটো কারোর নজরে পড়ছে না। দেখুন, একটা গাফিলতির জায়গাতে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দেখতে হবে গাফিলতি কারা করেছিল। একটা বাড়ি তৈরি করার সময় অনেক কোনো সিস্টেম থাকে, সিস্টেম যেহেতু সয়েল টেস্টিং করতে হয়, সেখানে নির্দিষ্ট ল্যাব থাকে, সেখানে ল্যাবে পাঠাতে হয়, দেখতে হয় মাটিটা ঠিক জায়গায় আছে কিনা, ওখানে বাড়ি তৈরি করার যোগ্য কিনা, কটা ফ্লোর করা যায় এই সিস্টেম। কিন্তু যে জায়গাটা হচ্ছে এটা কলোনি এরিয়া, ওখানে যে সময়টা হচ্ছে আপনি বলবেন তোমার তো দায় ঠালা। কলোনি এরিয়া তো আমি বুঝলাম, কিন্তু সেটা কি কোনো বাস্তু জমি নাকি জলা জমি ছিল এবং সেটা ভরাট করা হয়েছে? এক্স্যাক্টলি যে জায়গাটা বলছি, এখন ওই জায়গাটা এখন ওখানে বিভিন্ন কোঅপারেটিভ করা হতো, কোঅপারেটিভ করে ওখান থেকে প্ল্যান স্যাংশনের কোনো ব্যাপার নেই, পুরসভার কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, একটা বাড়ি তৈরি করে ফেলতে। এখন সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে, এই যে পুরসভা যেগুলো করেছে, এখন যেগুলো নতুন সিস্টেম হয়েছে সয়েল টেস্টিং করতে হয়, সেগুলো সেই জায়গাটা পাইলিং করতে হয় কিনা, কি জমি ছিল, জমির ক্যারেক্টার, এটা দেখার দায়িত্ব কার? অবশ্যই দেখুন, দেখার দায়িত্ব সরকারের, অবশ্যই সরকারের। যা পুরসভা মানে সরকার ব্যর্থ, স্বীকার করছেন সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ। দেখুন, বর্তমানে দেবুদা যে কথাগুলো বলছে এগুলো মানে একদম ইললজিক্যাল। একটা কর্পোরেশনের স্যাংশন লেটার ছাড়া একটা বিল্ডিং তৈরি হতে পারে না। যে সয়েলের কথা বলছে সেটা 3তলা বিল্ডিং, জলা জমি ভরাট করে একটার পর একটা গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে, তার কোনো ইনফরমেশন কারো কাছে এটা হতে পারে? আর এবং জলা জমির যে কথা, সবটাই কাটমানি। জলা জমি যখন ভরাট করেছে তখন ওখানের মানে কেউ জানতে পারেনি, কর্পোরেশনে কেউ জানতে পারেনি, এটা হতে পারে না। আর জলা জমি যখন ভরাট করছে তখন কেন আটকায়নি? এবং যখন জানে যে ইলিগাল ভাবে চলছে তখন তার লাইসেন্স কেন ক্যান্সেল করেনি এতদিনেও? আপনি শুধু ভাবুন। সবথেকে বড় কথা, প্রমোটার কোথায় রয়েছে সেটা বিধায়ক জানেন না, সেটা পুরমন্ত্রী তিনিও জানেন না। তিনি তো আবার অন্য কথা বলছেন, তার ভার্সন তো অন্য, যে বাম জমানায় নাকি হচ্ছে, কিন্তু এই বিল্ডিং তৈরির কাজ তো শুরু হয়েছিল 2012 থেকে 2014। এটার প্রমোটার, আপনি একটা প্রোডাক্ট কিনতে আছে, একটা বিস্কুট কিনতে আছে, আপনি দেখবেন না কি ম্যানুফ্যাকচার আছে, কি প্রোডাক্ট আছে, কোন কোম্পানির আছে। আমরা যখন একটা ফ্ল্যাট কিনতে আছি, আমাদেরও দায়িত্ব পড়ে কি জিনিস দিয়ে তৈরি করছে, কারা করছে, তার অনুমতিপত্র আছে কিনা। আমরা দুমদাম গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেললাম, সেটা পরে পড়ে গেল, দায় চাপিয়ে দিলাম সরকার। এটা তো হয় না। আমাদেরও সিভিক সমাজেরও দায়িত্ব আছে, আমরা দায়িত্ব তো অস্বীকার করতে পারি না। আমাদের দেখতে হবে কি প্রোডাকশন দিয়ে হচ্ছে, এখন যে এগ্রিমেন্টগুলো হয়। বলুন বলুন, আরে দায়িত্বটা তাহলে কি? দায়িত্বটা কার? সব থেকে বড় প্রশ্ন, দায়িত্বটা তাহলে কার? রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য প্রশাসনের কোনো দায়িত্ব নেই, যেই পুরসভা এলাকায় বাড়ি ভাঙছে সেখানকার কোনো দায়িত্ব নেই। এটা তো শুধু বাঘাযতীনের কথা বললাম, গার্ডেন রিচের কথা কি আমরা ভুলে গেছি? 13টা প্রাণ চলে গিয়েছিল। দেখুন, একটা কথা আপনাদেরকে ভালোভাবে বলে দিই, এই কলকাতা শহর একটা কসমোপলিটন এরিয়া, এখানে বিভিন্ন কমিউনিটির লোক বাস করেন। সবসময় জানবেন যে কোনো কিছু একটা বিল্ডিং কলকাতায় হাজার লাখ এরকম বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং আছে। মানে আপনার কথা যুক্তি তো তাহলে এরকম, একজন মারা গেছে তো কি হয়েছে, হাজার জন তো মারা যায়, এরকম ব্যাপার? তা নয়, আমি যেটা বলতে চাইলাম যে এই যে আমার যে বিজেপির যে যিনি আমার সহযোদ্ধা রয়েছেন তাকে বলে দিই, উনি কুয়োর ব্যাগ সাগরের খবর জানেন না। সাগরের কথা আপনি বলছেন, আপনারা তো কুয়োর কথাও জানেন না। যেই এলাকায় ভাঙছে, যেই এলাকায় ভেঙে পড়েছে, সেই এলাকায় কি করে ভাঙলো? জলাশয় বুঝিয়ে ওখানে একটার পর একটা কোনো ইনফরমেশন আপনাদের কাছে নেই। এখন তদন্ত চলছে, তদন্তর ফলাফলটা বেরিয়ে আসুক। জলাশয়ে বুঝিয়েছে না, সয়েল টেস্ট হয়নি। প্রমোটার শেষে জায়গা কিনে নিল এবং সেই জায়গায় বিল্ডিং তৈরি করে ফেললো, অথচ এলাকার প্রতিনিধি কেউ জানে না। এটা হতে পারে না। বাম জমানার সময় নাকি এইরকম হয়েছে, কোনো নোটিফিকেশন নেই, যার প্রায়শ্চিত্ত এই মুহূর্তে বর্তমানে সরকারকে করতে হচ্ছে। ফিরহাদ হাকিম তার বক্তব্য, তার মানে কি 34 বছর ধরে আপনারা এইরকমই জালিয়াতি করে গেছেন? শোনো, পাড়ায় একটা ইট পড়লে তৃণমূলের কাউন্সিলরের ছেলে ছুটে আসে, আর এত বড় একটা বাড়ি উঠে গেছে তৃণমূলের জামানায়, আর তৃণমূলের এর কোনো ভাগ পায়নি। এটা ঘোরাও হাসবে, এটা ঘোরাও হাসবে। 12 থেকে মানে 2012 থেকে 14-র মধ্যে একদম মিথ্যে কথা। যে প্রজেক্ট, সত্যি কথা আপনাদের মন্ত্রী বলছেন, আমি শোনাবো ফিরহাদ হাকিমের বক্তব্য। ফিরহাদ হাকিম বলছেন পরিষ্কার করে যে যা কিছু হচ্ছে সবটাই নাকি বাম আমলে হচ্ছে এবং তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বর্তমানের এই তৃণমূল সরকারকে। আগে সেই বক্তব্য আপনাদের সামনে শুনুন। এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না।
এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। এটা ট্র্যাডিশনটা সেই লেফট ফ্রন্টের আমল থেকে চলছে এবং সেখানে কোনো প্ল্যান জেনারেলি কেউ নেয়নি। ট্র্যাডিশনের কথা বলছেন ফিরহাদ হাকিম, কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, চকচক মেয়র তাহলে কি করতে রয়েছে, দিদিকে বলো কর্মসূচি তাহলে কি করতে রয়েছে, সবটাই তাহলে কি ফেক? যেমন হচ্ছে বললাম কার্পেটের তলায় ফুটোর মতন অবস্থা তৈরি হয়ে গেছে। রিতেশ বাবু, সব থেকে বড় বিষয় যেখানে ফিরহাদ হাকিম তিনি বলছেন তারা নাকি প্রায়শ্চিত্ত করছেন, ট্র্যাডিশন নাকি সেই রকম ভাবে চলে আসছে। বর্তমানে তারা যখন 2011 সালে ক্ষমতা এসেছেন তারপর থেকে কোনো ফাইল তারা পাননি। না না, প্রায়শ্চিত্ত কবে শুরু করেছে? এই আজকে দাঁড়িয়ে? কেননা 2011-র পর থেকে তো তারা তো সবাই, তার আগে সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, ওখানে যদি কাউন্সিলর থাকতে পারে তাহলে কাউন্সিলর থাকলে প্ল্যানিং সেকশন থাকবে, প্ল্যানিং সেকশন থাকলে কাউন্সিলর এতদিন ধরে মানে পৌরসভার ইয়েগুলোতে বলেনি কেন যে কর্পোরেশনে যে ওইখানে বেআইনি কাজ হয়েছে? মেয়র তো বলছেন যা কিছু হয়েছে সবটার জন্য আপনারা দায়ী, এবং এত পাপ নাকি আপনারা করেছেন যে কারণে পাপটা পুরোটাই নাকি তাদের ঘাড়ে এসে পড়েছে, তারা একেবারে শুদ্ধ বিশুদ্ধ। মানে তারা, তার মানে এর মধ্যে কোনো কাটমানির গল্প নেই এর মধ্যে। তাহলে সুশান্ত ঘোষের গোলাগুলি কিসের জন্য চলছে? তাহলে সুশান্ত ঘোষ বাই চান্স বেঁচে গেছে? শুনুন, বাম আমলে দুটো বড় বড় ঘটনা আপনাকে বলছি। শিবালিক অ্যাপার্টমেন্ট ছিল ভবানীপুরে, শুনুন না, নিশ্চয় পরপর আসছি। শিবালিক অ্যাপার্টমেন্ট ছিল, প্রদীপ কুণ্ডলে ছিল, এই বামেরা তৈরি করেছিল, ওইসে কয়েকশো মানুষ মারা গেছিল। একটা ঘটনা ঘটা উচিত না। তৃণমূল সরকার যেটা বলছেন, আপনি বলছেন একটা গাফিলতির জায়গা নিশ্চয়ই ছিল, অস্বীকার করার জায়গা নেই। যেটা গার্ডেন গাফিলতি নয়, বলুন কাটমানি। গাফিলতির কথা কোন হিসাবে বলছেন বলুন না? কাটমানি বিভিন্ন জায়গায় প্রমোটাররা মানুষজন তারা পর্যন্ত যেতে পারছে না। আমলে পাপের বোঝা দায় নিতে চায় না, কারণ যেখানে বাড়িটা তৈরি হয়েছে সেখানে বাম আমলে হয়েছে, সয়েল টেস্টিং হয়েছে, সম্পূর্ণ একটা নির্দিষ্ট। এখানে আপনি বলছেন তো তথ্য দিলাম 2012 থেকে 2014-র মধ্যে সেখানে নির্মাণ করা হচ্ছে। সেই সময় ক্ষমতায় কারা ছিল? সেই সময় ক্ষমতায় কাউন্সিলরের 2011 সালে ক্ষমতায় কেস, দপ্তর 34 বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে কেস। বাড়ি তৈরি হয়ে গেলে সেখানে সরকারের কোনো দায় দায়িত্ব থাকে না। সরকার কি করতে পারে? একটা উন্নয়ন নাকি আপনাদের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে এইরকম ছবি কেন? সুকান্ত মজুমদারের বক্তব্য এই প্রেক্ষাপটে শোনাবো আপনাদেরকে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে, কি আর কোনো অসুবিধা নেই। তো যদি এই ধরনের মানুষের জীবনের দাম যদি না থাকে, আর আমি তো বলি এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অল দিজ আর মার্ডার্স, এগুলো খুন। এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। এতগুলো পরিবার তারা সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে গেল, মাথার উপরে ছাদটুকুনি পর্যন্ত তাদের নেই। হয়তো জীবনের সর্বস্ব রোজগার তারা একটা বাড়ি তৈরি করতে দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের আজকের ভবিষ্যৎ কি? তারা কার্যত অন্ধকারে রয়েছেন, কিন্তু তারপরেও আপনারা দায় ঠেলাঠেলি খেলা রয়েছে। না শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, আমরা কোনো দায় ঠেলাঠেলির মধ্যে নেই। যে কোনো দুর্ঘটনা বিধায়ক কি করে বলতে পারেন যে জানেন না? আমি আসছি আপনার মন্ত্রী কি করে বলতে পারেন? মেয়র কি করে বলতে পারেন? আমি আপনার কথায় আসছি। দেখুন, যে কোনো দুর্ঘটনা দুঃখজনক, বেদনাদায়, আমরা সেটা মানি, কিন্তু জানেন এই যে বিল্ডিংটা কোলাপস করেছে বাঘাযতীন, এখানে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল। ওনার প্রমোটার এবং তারা মিলে চুক্তি করে হরিয়ানা থেকে তুলে ওটাকে একটা স্ট্রাকচারকে, এটা এই যে টিভিতে এইগুলো দেখাচ্ছে না, এরকম স্ট্রাকচার তুলে দিচ্ছে, এগুলো সব টিভির ফসল। তারা সরকারকে অন্ধকারে রেখে, কাউন্সিলরকে অন্ধকারে রেখে, কর্পোরেশনকে অন্ধকারে রেখে রাখার কথা কি হিসাবে বলছেন? প্রত্যেকে তো বলছে কাটমানি, বেঞ্চের তলায় টাকা নেওয়া হচ্ছে, এরকম হাত ধরে তার উপরে কাপড় রাখা হচ্ছে। আপনি তদন্ত হয়ে বেরিয়ে আসুক, একটা লোকের নাম বেরিয়ে আসুক। অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, আপনারা তো বলছেন কাটমানি নেওয়া হয় না, কিন্তু বাকিরা যারা স্থানীয় বাসিন্দারা তারা পর্যন্ত বলছেন আমরা কার কাছে যাবো অভিযোগ জানাতে, তারাও ভয় পাচ্ছে। এখনো পর্যন্ত তদন্ত চলছে। একটা ফুচকার দোকানও যদি বসে সেটাও কাউন্সিলরের কাছে খবর থাকে, কারণ তার থেকে কাটমানি নিতে হবে। এবং আজকে কর্পোরেশনের এই কাউন্সিলর কিছু করছে না, কারণ এখানে এই কলকাতা সারাউন্ডিং এ যেটা চলে পার স্কয়ার ফিট 150 থেকে 800 টাকা। কাউন্সিলর কোন কাউন্সিলরের কাছে যাবে? রেশিও তো ভাগ করা থাকে। এক্স্যাক্টলি তাই, রেশিওটা ভাগ করা থাকে, বুঝতে পেরেছেন? এই সব করে বলে এখনো অবধি ক্যান্সেল করতে পারেনি লাইসেন্সটা। আমি আপনাকে নরেন্দ্র মোদি সুরাটের টাকা কার ভাগছিল? নরেন্দ্র মোদি, অমিত শাহ। আজকেই পথে নেমেছে, অর্থাৎ আজকেই সাগরে নেমেছে। আপনি সুরাত নিয়ে আলোচনা করছেন, আমি আসবো।
গার্ডেন রিচে 13টা প্রাণ চলে গিয়েছিল। এই বিল্ডিং সম্পূর্ণভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তারপরেও এখনো পর্যন্ত একটার পর একটা বাড়ির মধ্যে কোনো গ্যাপ নেই, একেবারে হেলে রয়েছে একটার গায়ে আর একটা বাড়ি। সেই ছবি আজকে দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পেলাম, এমনকি ক্ষতিপূরণটুকুনি পর্যন্ত তারা সেখানকার বাসিন্দারা পাননি। রূপকি আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি। দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে এই গার্ডেন রিচের। আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি গার্ডেন রিচ এলাকার 133 নম্বর ওয়ার্ড এটি, এবং সেখানে একটি বাড়ি কার্যত হেলে পড়েছে, সেই ছবিটা স্পষ্ট। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, একটা বিল্ডিং এর সঙ্গে একটা বিল্ডিং প্রায় 1 থেকে 2 ফুট মতো জায়গা রয়েছে দুটো বিল্ডিং এর মাঝে, এবং তার মাঝখানে একটি বাড়ি সম্পূর্ণরূপে হেলে পড়েছে। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, হ্যাঁ লোকজন থাকে, এইভাবেই লোকজন থাকে, এইভাবেই লোকজন থাকে, 20-25 বছর থাকে। আর এখানকার সবই বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং হেলেই রয়েছে। খুঁজতে গেলে একটা বিল্ডিং না, কত বিল্ডিং পাবেন। এখানে আছে ছোট সঙ্গ আছে, চলার ফতেপুরে আছে। মোটরা ভালো করে কাজ করাচ্ছে না, কি হবে? টাকা নিয়ে লোকাল সিমেন্ট লোকাল বালি লাগালে কি হবে? প্রশাসন তো এগুলো দেখা উচিত, আর তার মধ্যে যে কিভাবে এগুলো পারমিশন এরা পাচ্ছে, এটাও একটা বড় ব্যাপার। এটা তো নিয়ে বড় 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 মাথার মধ্যে নিশ্চয়ই আছে বলে আজকে এই অবস্থা হচ্ছে। যে বিল্ডিংটা যে বেরিয়েছে এর চাপ পড়েছে, তারপরে বিল্ডিং আমরা ভাবছি যে কাউকে বলবো, আমরা ওই জন্য কাউকে বলতে পারি না। আমরা যা হচ্ছে দেখ, কিছু বললে আবার ঝামেলা। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে সেই বাড়ি, যে কোনো মুহূর্তে হয়তো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, আরো একটা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বাঘা যতীনে যে ঘটনা ঘটেছিল, বাড়িটা থেকে লোকজন সরে গিয়েছিল, কিন্তু এই বাড়িতে লোক এখনো পর্যন্ত বসবাস করেন। তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজর নেতারা এই মুহূর্তে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। সেই সকল এলাকার গার্ডেন রিচের মানুষজন তারা এখন আতঙ্কে রয়েছে, ক্ষতিপূরণ তারা এখনো পর্যন্ত পাননি। কোথায় তারা থাকবেন, কি করবেন, ভবিষ্যৎ কি রয়েছে সেটা পর্যন্ত কেউ স্থির করতে পারছে না। অন্যদিকে বলছে প্রশাসন নাকি সবটাই করছে, তাদের পাশে রয়েছে। সত্যি কি তাই? দেখো, তুমি আমাদের কথা বাদ দাও, নাংকি বাবুর নাম শুনেছিলে তো? স্কোয়ার ফুট সেন, যাদেরকে ওরা বহিষ্কার করেছে ওই ডাক্তার নেতা, সেই স্কোয়ার ফুট সেনের কত টাকা স্কোয়ার ফুটে নিত সেটা তো নাংকি বাবু তো আমাদের অন ক্যামেরা বলেছে। তাহলে এই কথা বলে লাভ আছে? নামটা নিতে ভয় পাচ্ছে? নামটা নিতে হবে না, শোনো, নাম নেওয়ার দরকার নেই, শুধু এইটুকুনি বলেছে তাতেই মানুষ বুঝতে পারবে। এর জন্য নাম নেওয়ার ইঞ্চিতে হিসাব নেওয়া। এনাদের দাবিটা কি আমরা বুঝছি না? দেখুন, একটা বাড়ি রিপেয়ারিং হচ্ছে, দাবি একটাই, বাড়িঘর ভেঙে পড়ছে, জলাজমি ভরাট হচ্ছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না, কাটমানি চলে যাচ্ছে নেতাদের কাছে। সবাই সেফ, আমরা প্রতিটা নির্বাচনে আমরা দেখতে পারি, ওইসব বলে লাভ নেই। শুনুন, বাড়িটা রিপেয়ারিং হচ্ছিল, একটা বিভিন্ন সংস্থার সাথে, আমাদের রাজ্যের বাইরে, তার সাথে রিপেয়ারিং এর এগ্রিমেন্ট হয়েছিল বাড়ির মালিকের। মানে বাড়ি এরকম তৈরি হবে, একটা হাতুড়ি মারলে পড়ে যাবে? সেটা তো শুনুন, সেটা তো নির্দিষ্ট কর্পোরেশনের প্ল্যানিং সেকশন, কর্পোরেশনের প্ল্যানিং সেকশনের দায়িত্ব, ঠিক বলেছে, কর্পোরেশনের দায়িত্ব, দায়িত্ব মনে করো, চিৎকার করলে সব হবে, তোমরা চিৎকার করলে সব হবে, যত বড় বিষয় আমরা এখানে চিৎকার করছি ঠিকই, কিন্তু যেই মানুষগুলো আজকে সত্যি অসহায়, তাদের কথা তাহলে ভাবার সময় কি এখন? আরো মানুষ এরকম অসহায় জায়গায় যেতে পারে, পড়তে পারে, তাই এখন ইমিডিয়েটলি কর্পোরেশনের লিস্ট বার করা উচিত যে কতগুলো এরকম জলাভূমি ভরাট করে, কতগুলো ইনলিগাল প্রসেসে এই যে বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে, ইমিডিয়েটলি তাদেরও যে যাদেরকে বিল্ডিং গুলো কনসভার মেয়র হয়েছে, পুরসভার, হ্যাঁ দেখুন, ফিরাদা কিন্তু দায় নিতেই চাইছে না। ফিরাদা টিম আছে বলেই হয়তো এতগুলো ঘটনা ঘটছে। এবং আমি বিজেপির কাউন্সিলর নেই, বিজেপির কাউন্সিলররা তারা প্রতিবাদ করলে তো আপনারা রীতিমতো রেড়ে করো। কথা বলেছি কেন মিটিচার করছেন? কেন বলেছি? কথা বলবেন না, তৃণমূল মানেই হচ্ছে জলাভূমি শুরু একটা কথা, লোকাল আইনি ভাবে বুঝতেই পাচ্ছেন। এখানকার যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন বাইপাসের ধারে এই পাটুলি এলাকা, যেই পাটুলি এলাকায় কার্যত এই মুহূর্তে আলো ঝলমল করছে, কিন্তু এখান থেকে 10 মিনিটের দূরত্ব বাঘা যতীনের, সেখানে প্রদীপের অন্ধকারের নিচে এখনো পর্যন্ত অসহায় মানুষজন তারা রয়েছেন। তারা কি করবেন, কোথায় থাকবেন এই শীতের রাতেও এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছেন না। অথচ প্রশাসন তারা কার্যত দায় ঢালাঢালির খেলাতে মেতে উঠেছেন। এই সংক্রান্ত বিষয়ের দিকে এবং ব্রেকিং খবরের দিকেও আমরা নজর রাখবো। তবে এখন হচ্ছে না কিন্তু সময়, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি। গার্ডেন রিচ থেকে শুরু করে বাঘা যতীন, একেবারে কঙ্কালসার চেহারাটা ক্রমাগত সামনে উঠে আসছে, কিন্তু তারপরে প্রশাসন বলছে তাদের কাছে কোন রকমের কোনো খবর নেই। অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমাদের এই শহর কলকাতা। বলুন মানুষ। দেখুন, ঘটনাটা ঘটার পরে আমাদের লোকাল লেভেলে প্লাস এমআইসি দেবব্রত মজুমদার এবং 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি সঙ্গে যান। কিন্তু দেখুন, ভোটারকে এবং প্রমোটিং কতদিন ধরে করতে বাম আমলে
অফিস ছিল বিপজ্জনক বাড়ি, যে বাড়িতে পারমিশন ছাড়া সে বাড়িতে আরে কোন আমলে বাড়িটা হয়েছিল সেটা বলছো না কেন? আমলের বাড়ি তৃণমূল আমলে করলে কি তৃণমূল কংগ্রেস দায়িত্ব নেবে নাকি? সেটা তো তোমার তৃণমূল কংগ্রেস কোনো দায়িত্বই নেবে না। সব থেকে বড় বিষয় তৃণমূল কংগ্রেস কোনো দায়িত্ব নেবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের দায়িত্ব গোটা রাজ্যের মানুষও তারা নেবে না। আজ যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এই পাটুলি ঝিল, এই পাটুলি ঝিলের ওপারেই কার্যত একটা বাজার বসেছিল। সেই বাজার 1 বছর চলে, কিন্তু সেই 1 বছর পরে সেই বাজারের আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এইটা হচ্ছে সৌন্দর্যায়ন, এটাই হচ্ছে সমস্ত রকমের প্রচেষ্টা। এটা নিয়ে আলোচনা করা হয়তো আজ সত্যি বেকার হয়ে যাচ্ছে। বহুতল ভেঙে পড়ছে, তাতে কি নিজেদের পরিবারের পরিজন যারা রয়েছে তারা তো সুরক্ষিত রয়েছে। এই নিয়েই আজকের আমাদের এই ডিবেটে ছিল। এখানেই আমাদের এই হচ্ছেটাকে ডিবেট শেষ করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।